রবীন্দ্রনাথ সেদিন মারাত্মক রেগে গিয়েছিলেন। অমন রাগ দিয়ে তার ঘনিষ্ঠরা অতীতে কোনোদিন তাকে দেখেননি। কবির চিকিৎসার জন্য ডাক্তাররা রবীন্দ্রনাথের গালের কাছের কিছু অংশের দাড়ি কেটে দিয়েছিলেন। গোটা ঘটনাটি ঘটে রবীন্দ্রনাথের অগোচরে। তারপর রবীন্দ্রনাথ মাথা থেকে ঘাড় পর্যন্ত যন্ত্রণা অনুভব করছিলেন। কলকাতা থেকে স্বনামধন্য চিকিৎসকের দল এলো। ডাক্তার নীলরতন সরকার, ডাক্তার বিধানচন্দ্র রায় এবং প্রমুখ। তারা কবিকে দিনের বেলায় ভালোভাবে পরীক্ষা করে শারীরিক যন্ত্রণার কারণ শনাক্ত করতে পারলেন না। সিদ্ধান্ত হলো ঘুমের ওষুধ দিয়ে কবিকে ঘুম পাড়িয়ে তার দাড়ির ভেতরটা দেখতে হবে। সেই মতো রবীন্দ্রনাথের রাতের খাবারের সঙ্গে গোপনে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হলো। কবি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ডাক্তাররা তার কানের কাছের চুল ও গালের কিছু অংশের দাড়ি কেটে তাকে ভালো করে পরীক্ষা করলেন এবং ওষুধপত্রও দিলেন। রবীন্দ্রনাথের দাড়ির ওই দশা করেছিলেন বিধান রায়, নীলরতন সরকার। শান্তিনিকেতনে থাকার ভরসা আর পেলেন না। সেই রাতেই তারা কলকাতা পাড়ি দিলেন। ভোরবেলায় কবির ঘুম ভাঙলে তিনি দাড়িতে হাত দিয়ে অনুভব করলেন কিছু একটা গন্ডগোল হয়েছে। এরপর আয়নাতে নিজের মুখ দেখে রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন তিনি। বনমালীকে ডেকে জিজ্ঞেস করলেন তার দাড়ির এমন দশা কিভাবে হলো। বনমালী কাঁদতে কাঁদতে বললেন তিনি ঘুমিয়ে পড়েছিলেন, এসব কিছুই তিনি জানেন না। কবি নিয়ম মতো কফি খেতেন, কিন্তু সেদিন রাগে কফি আর ছুঁয়েও দেখলেন না। রবীন্দ্রনাথ এরপর বনমালীকে বললেন রথীন্দ্রনাথকে ডেকে দাও। বনমালী ঘুরে এসে খবর দিল জরুরি কাজে ভোরবেলায় রথীন্দ্রনাথ শ্রীনিকেতন গিয়েছেন। রবীন্দ্রনাথ আরো গুম হয়ে গেলেন। বনমালী যতবার খাবারের কথা বলে ডাকে ততবার কবির কাছে ধমক খায় সে। কেউ রবীন্দ্রনাথের কাছে যেতে সাহস পেলেন না সেদিন। শেষ পর্যন্ত পুত্রবধূ প্রতিমা দেবী কবির সামনে গিয়ে বললেন তিনি না খেলে বাড়ির অন্যরা যে কেউ খেতে পারবে না। তবুও যেন কবির রাগ কমে না। আবার রবীন্দ্রনাথকে খাওয়ার অনুরোধ করলেন রথীন্দ্রনাথ জায়া। প্রচন্ড ক্ষোভের সঙ্গে কবি জানালেন তার দাড়িতে হাত দেওয়ার আগে তাকে কি একবার জিজ্ঞেস করার দরকার ছিল না। শেষ পর্যন্ত অবশ্য কবি খেয়েছিলেন, কিন্তু বাবার সামনে ভয়ে কয়েকদিন যেতে পারেননি পুত্র রথীন্দ্রনাথ।